কিছু শহর শুধু মানচিত্রে থাকে, আর কিছু শহর ইতিহাসের পাতায় অমর হয়ে যায়। সাসারাম ঠিক তেমনই এক শহর, যেখানে প্রতিটি পথ, প্রতিটি পাহাড় আর প্রতিটি ইঁট যেন অতীতের এক একটি গল্প বলে। চলুন আজ সেই গল্পগুলোর খোঁজে বেরিয়ে পড়ি। ছোট্ট ছুটিতে যখন অনেক দূরে কোথাও যাওয়ার উপায় থাকে না, তবু মন চায় একটু দুদিনের ছুটি কাটিয়ে আসি, একটু রিফ্রেশড হয়ে আসি কোথাও থেকে। সেই রকমই একটা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি আজকে আমরা সম্পিতানু ব্লগস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 26শে জুন 2026 আর আমি রয়েছি বিহারের ঐতিহাসিক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং আধ্যাত্মিক এক সুন্দর জায়গা সাসারামে, যেখানে আসার জন্য মনে করা হয় বর্ষাকালই সবচাইতে সেরা। আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ সাসারাম, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তার কারণ প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় আমাদের চ্যানেলে একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের সাসারামের সফর। বিহারের এই ঐতিহাসিক শহরটিতে পৌঁছানোর জন্য আমরা ধরে নিয়েছিলাম শিয়ালদা স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12987 শিয়ালদা আজমের শরীফ এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিন রাত 10:55 শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং পরের দিন সকাল 7:44 পৌঁছে যায় সাসারামে। 3E কোচে আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 890 টাকা, তবে এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া শুরু হচ্ছে 375 টাকা থেকে। গুড মর্নিং ফ্রম দেহেরি অনশোম। আর আমরা চলেছি সাসারামের পথে। সাসারামে যাওয়ার জন্য আমরা গতকাল মানে 25 তারিখ রাত্রে শিয়ালদা স্টেশন থেকে ধরে নিয়েছিলাম 12987 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনে করে আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সাসারাম। অ্যাকচুয়ালি আমরা গয়া জাংশন আর সাসারামের মধ্যেই রয়েছি। 7:44 এই ট্রেনটার পৌঁছানোর কথা সাসারামে, এখন 7:25 হয়েছে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই রয়েছে। আপনাদের সবাইকে এইবারে ঘুরিয়ে দেখাবো এই বছর বর্ষায় সাসারামের রূপ, এবং তার সাথে অবশ্যই থাকবে ওখানে থাকার এবং ঘোরার সমস্ত খুঁটিনাটি ডিটেলস। ঘড়িতে এখন সময় ঠিক 8:15। আমরা নেমে গেলাম বিহারের সাসারাম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে, মানে আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসলাম। এখন ঘড়িতে সময় ঠিক 8:23। এখানে এখন টেম্পারেচার কিন্তু 32 ডিগ্রি সেন্টিগ্রেড, গরম আছে। স্টেশনের বাইরে বেরিয়ে দেখছি যে প্রচুর এখানে টোটো রয়েছে, 4 হুইলার অটোও রয়েছে। এখান থেকে চাইলে আপনারা একেবারে সাইট সিইং স্পটেও ডিরেক্ট চলে যেতে পারেন, তবে আমরা যেহেতু এখানে থাকবো, এখান থেকে প্রথমে আমরা হোটেলে যাচ্ছি। হোটেলে চেক ইন করবার পর তারপরে আমরা সাইট সিইংয়ে বেরোবো। আর এখান থেকে হোটেলে যাওয়ার জন্য আমাদের টোটো ভাড়া পড়ছে 100 টাকা। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা NH-19 ধরে এগিয়ে চলেছি। বাজারের মধ্যে থেকে আমরা যাচ্ছি। এই বাজার এলাকা কিন্তু এখনও ঘুমিয়ে আছে, পুরোপুরি এখনও জাগেনি। ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই শহর আমরা ঘুরে দেখব, সেজন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। সাসারাম স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই আমরা চলে এলাম আমাদের আজকের হোটেল আশীর্বাদ ইন্টারন্যাশনালে। চলে এলাম আমার রুমে। এটা হচ্ছে রুম নাম্বার 301, 3rd ফ্লোরে রয়েছে রুমটা। বেশ বড় একটা রুম, ডিলাক্স কোয়ালিটির রুম, অনেকটা স্পেসিয়াস। বেড, ওয়ার্ড্রব, টেবিল, চেয়ার এদিকে রয়েছে, আর এদিকে একটা টিভি ক্যাবিনেট আর আয়না রয়েছে। কিন্তু মেনটেনেন্সের একটু অভাব আছে আমি বলবো, তবে তাও যেহেতু আমি এই রুমটা নিলাম তার কারণ হচ্ছে এটা সুন্দর একটা ওপেন ব্যালকনি আছে, এখান থেকে ভালো রাস্তার ভিউ আছে স্টেশনের একেবারে কাছে, এবং এখানে নিচে কিন্তু গাড়ির স্ট্যান্ডও রয়েছে। চাইলে আপনারা কাছাকাছি এখান থেকেই সাইট সিইংয়ের জন্য গাড়ি বুক করতে পারেন। এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে,
কোমোড রয়েছে। আমার এই রুমের ভাড়া পড়ছে 1800 টাকা, এটা 2000 টাকা বলেছিল, 10% ডিসকাউন্ট দিয়ে 1800 টাকা বলছে। আমি নাম্বার এখানে স্ক্রিনে দিয়ে দিলাম। এদের 1200 টাকা থেকে এসি রুম শুরু হয়ে যাচ্ছে, একটু ছোট রুম হবে, চাইলে আপনারা সেখানেও থাকতে পারেন। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 10:40। আমরা বেরিয়ে গেলাম আমাদের হোটেল থেকে, রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট তো করিনি, আর গাড়িকেও ফোন করে দিয়েছি, গাড়ি আসছে, এখনও এসে পৌঁছয়নি। বিহারে আসলে যেটা খেতেই হবে সেটা হচ্ছে এখানকার বিখ্যাত লিট্টি চোখা, আর একদম অথেন্টিক রাস্তার পাশের একটা স্ট্রিট শপ থেকে আমরা এটা নিলাম আমাদের হোটেলের সামনে থেকে, সাথে আলু সেদ্ধ টেদ্ধ দিয়েছে, খেয়ে দেখি কীরকম হয়েছে। বেশ ভালো, আমি কোনোদিন আগে খাইনি, মানে খাওয়ার সাহস দেখায়নি বলা ভালো। দারুণ সুন্দর। দাম এক প্লেট 20 रुपए। 20 টাকা করে, একদমই সস্তা। ঘড়িতে সময় ঠিক সকাল 11টা। দারুণ সুন্দর ব্রেকফাস্ট সেরে নিলাম। এখন চলে এসেছে আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আজ সারাদিন আমরা ঘুরবো। আর এই গাড়ির নাম্বার এবং আমাদের কত খরচ পড়লো সেটা কিন্তু এই ভিডিওর শেষেও আমি জানিয়ে দেবো। আমরা এখন এখানকার সাসারামের বিখ্যাত শেরশাহ টোম্বের পাশ থেকে যাচ্ছি, এটা আমাদের হোটেলের একদম পিছনে। ভালোভাবে এটা আপনাদেরকে দেখাবো অবশ্যই। এখন আমরা প্রথমে যাচ্ছি তারাচণ্ডী মন্দিরে, যেটা আমাদের হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। সাসারাম স্টেশন থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে। প্রথমেই এখন আমরা চলে এসেছি এখানকার বিখ্যাত ঐতিহাসিক একটি মন্দির, তারাচণ্ডী মন্দিরে। আমি দাঁড়িয়ে আছি মন্দিরের মূল প্রবেশদ্বারের একেবারে সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে প্রচুর দোকানপাট রয়েছে। পুজো দেওয়ার সামগ্রীর দোকান যেমন রয়েছে, সেরকম খাবারের দোকানও কিন্তু নানান রকম রয়েছে। পাশে রয়েছে গাড়ি পার্কিং এলাকা, আর এই সামনে হচ্ছে রোহতাস পাহাড়, আর এই রোহতাস পাহাড়ের ঠিক পাদদেশে এটি হচ্ছে তারাচণ্ডী মন্দিরের মূল প্রবেশদ্বার। আমরা প্রবেশ করেছি এখন তারাচণ্ডী মন্দিরের ভিতরের কমপ্লেক্সে। এখানেও কিন্তু দেখছি দুদিকে প্রচুর পুজো দেওয়ার সামগ্রীর দোকান রয়েছে। এখানে আপনারা পুজো দেওয়ার জন্য জিনিস কিনতে পারেন এবং তার বিনিময়ে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে বিনামূল্যে। আর এই ঠিক মন্দির কমপ্লেক্সের সামনে আমি দাঁড়িয়ে আছি। এটি মূলত বহু প্রাচীন শতাব্দী ধরে এই মন্দিরে মা তারাচণ্ডীর পূজা হয়ে আসছে। তবে সঠিকভাবে বলা যায় না যে ঐতিহাসিক কত সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বা কে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে স্থানীয় মানুষদের কাছে এবং অবশ্যই পর্যটকদের কাছে এই মন্দির কিন্তু অত্যন্ত পবিত্র একটি দর্শনীয় স্থান, এবং এই মন্দিরে আসলে আপনি আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক পরিবেশের একটা অপূর্ব মেলবন্ধন এবং তার সাথে অবশ্যই ইতিহাসের একটা মেলবন্ধন দেখতে পারবেন। আমি এখন চলে এসেছি মূল গর্ভগৃহের একেবারে সামনে। এইখানে নবরাত্রির সময় কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়। এখন গর্ভগৃহের ভিতরে প্রবেশ করছি, জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউড আছে কিনা, থাকলে অবশ্যই আপনাদেরকেও দেখাবো। মন্দিরটি তো খুব সুন্দর, সে তো বলার অপেক্ষা রাখে না। প্রথমে মায়ের গর্ভগৃহ দর্শন করলাম, তারপর হনুমান মন্দির। এখন আমি রয়েছি দুর্গা মন্দির প্রাঙ্গণে, এবং এই দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে পুরো রোহতাস পাহাড়ের একটা অপূর্ব সুন্দর ভিউ রয়েছে। ঠিক যেটা বলছিলাম যে এখানে আসলে আধ্যাত্মিকতা এবং প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে যায়, সেটা কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ বুঝতে পারছি। এখন আমি রয়েছি এই মন্দিরের ভৈরব বাবা মন্দির কমপ্লেক্সে। আমরা চারিদিকে এই যে পাহাড় দেখতে পাচ্ছি, মানে রোহতাস পাহাড়, এই দিকে যে পাহাড় রয়েছে এবং ওই দিকে যে পাহাড় রয়েছে, এখানকার লোককথা অনুযায়ী এই দুটো পাহাড় আগে একসাথে সংলগ্ন ছিল, এবং এখানে যখন তারাচণ্ডী মা প্রকট হয় তখন এই পাহাড় দুটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাঝে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। সামনে দেখুন এই ভৈরব বাবা মন্দির থেকে এই রকম একটা অপূর্ব সুন্দর ভিউ রয়েছে। শক্তিপীঠ তারাচণ্ডী মন্দির থেকে এখন আমরা রওনা দিলাম মাঝের কুণ্ডের উদ্দেশ্যে। আর মন্দির থেকে বেরিয়েই জাস্ট বাঁদিকে এরকম একটা রাস্তা ঘুরে গেছে, এই রাস্তা ধরলাম আমরা মাঝের কুণ্ড যাওয়ার জন্য। এই রাস্তাটা দেখা যাচ্ছিল মন্দির প্রাঙ্গণের উপর থেকে। মাঝের কুণ্ড বা মাঝার কুণ্ড যাওয়ার সময় এই গেটে আপনার সচিত্র পরিচয়পত্র লাগবে। রোহতাস পাহাড়ের বুক চিরে এখন আমরা যাচ্ছি মাঝার কুণ্ডের দিকে। আর যেখান থেকে এখন আমরা যাচ্ছি ঠিক তার পাশে ওপর থেকে তারাচণ্ডী মন্দিরের একটা বার্ডস আই ভিউও পাচ্ছি। আর পুরো ল্যান্ডস্কেপটা এত সুন্দর চোখে ধরা দিচ্ছে, খানিকটা ক্যামেরার মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, তবে
এই দৃশ্যকে সামনে থেকে উপভোগ করার মতো আনন্দ আর কিছুতে নেই। কিছুদিন বাদেই একেবারে ঘনঘোর বর্ষা নামবে, সেই সময় কিন্তু এই জায়গার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যাবে। আর যে গরমটাতে এখন আমাদের একটু অসুবিধা হচ্ছে, সেই গরমের কিন্তু ছিটে ফোঁটাও আর থাকবে না বর্ষা শুরু হয়ে যাওয়ার পর। পাহাড়ি এই রাস্তাটা যত এগোয় চারপাশের দৃশ্য ততই বদলে যেতে থাকে। সবুজ বন, নিরিবিলি পরিবেশ আর আঁকাবাঁকা রাস্তা, পুরো যাত্রাটাই যেন একটা আলাদা অভিজ্ঞতা। আমরা এখানে এসেছিলাম জুন মাসের একেবারে শেষের দিকে, তখনও বর্ষা শুরু হয়নি, তাই ধোঁয়াকুণ্ডের বিখ্যাত জলপ্রপাতটায় আমরা প্রায় জলই দেখতে পাইনি। অবশ্য এখন বর্ষা এসে যাওয়ায় এই জায়গার চেহারাই সম্পূর্ণ বদলে গেছে। চারপাশে আরও ঘন সবুজ, আর যে জলপ্রপাতটা আজ প্রায় শুকনো দেখছেন, এখন সেটাই প্রবল জলধারায় গর্জন করছে। তাই যদি আপনারা ধোঁয়াকুণ্ডের আসল রূপ দেখতে চান, তাহলে এই বর্ষাকাল বা বর্ষার ঠিক পরের সময়টাই হবে এখানে আসার জন্য সবচাইতে উপযুক্ত। আমি এখন দাঁড়িয়ে আছি মাঝের কুণ্ড ভিউ পয়েন্টের সামনে। এখান থেকে সোজা চলে গেলেই দেখা যায় মাঝের কুণ্ড জলপ্রপাত। অ্যাকচুয়ালি এটা কিন্তু যে জলপ্রপাতটি দেখে এলাম ধোঁয়াকুণ্ড এবং এদিকে রয়েছে সীতাকুণ্ড, দুটোর মাঝামাঝি। মানে এটা কিন্তু একটাই জলের ধারা, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পড়ে সেই জলরাশিটিকে অন্য রকম একটা মাত্রা দিয়েছে এবং সেই অনুযায়ী তার নামকরণ করা হয়েছে। আর এখান থেকে চারপাশের কৈমুর পাহাড়ের অসাধারণ সুন্দর একটা ভিউ রয়েছে। বর্ষাকালে যখন আপনারা আসবেন, সেই সময় কিন্তু এখানে অসম্ভব সুন্দর জলরাশি দেখতে পাবেন, আপনাদের মন ভরে যাবে এই জায়গায় আসলে। ধোঁয়াকুণ্ড, মানঝারকুণ্ড আর সীতাকুণ্ড এই তিনটি দর্শনীয় স্থান একই পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এই সুন্দর জায়গা থেকে এবার আমরা এগিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যের দিকে। অপূর্ব সুন্দর একটা ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কৈমুর পাহাড়ের এই অনবদ্য দৃশ্য আর তার সাথে এরকম সুন্দর রাস্তা ধরে এখন আমরা এগিয়ে যাচ্ছি তুতলা ভবানী মন্দিরের দিকে। আসার সময় রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেত আর তার সাথে এই পাহাড়ের দৃশ্য একটা আলাদা আনন্দদায়ক অনুভূতি। এই রাস্তা দিয়ে চলতে চলতে পুরো বিহারের একটা অরিজিনাল ফ্লেভার, একটা আনফিল্টার্ড ফ্লেভার, এটা কিন্তু আপনার চোখে পড়বে। আমরা নেমে পড়েছি গাড়ি থেকে তুতলা ভবানীর উদ্দেশ্যে যাবার জন্য। এই যে বিরাট চত্বরটা, এখানে কিন্তু গাড়ি রাখার জায়গা এবং আমাদের দাদা বলছেন এখন 5% ভিড় আছে। এখান থেকে সোজা একটা গেট রয়েছে, সেইখান থেকে গিয়ে আমাদেরকে অটো অথবা টোটো ধরতে হবে, কারণ এরপরে আর গাড়ি যেতে দেয় না। এইখানে গাড়ি পার্ক করে যেতে হবে সামনের দিকে। আখের রস খাবার পর এখন আমরা যাচ্ছি তুতলা ভবানীর যে অটো স্ট্যান্ড সেদিকে। আর এইখানেও কিন্তু এরকম প্রচুর দোকানপাট রয়েছে, পুজো দেওয়ার সামগ্রী রয়েছে, কারণ যেহেতু ওপরে মা তুতলা ভবানীর মন্দির রয়েছে এবং এখানকার বিখ্যাত প্রসিদ্ধ একটা মন্দির, স্থানীয়দের কাছে অত্যন্ত জাগ্রত এই মন্দিরটি। এই হচ্ছে আর একটা পার্কিং এরিয়া। আচ্ছা, এখান থেকে একদম ওই মন্দির অবধি বা জলপ্রপাত অবধি যাওয়ার জন্য এই রকম ব্যাটারি চালিত অটোগুলো রয়েছে। এখানে যদি আপনি শেয়ারে যান, পার হেড ভাড়া পড়বে 10 টাকা করে, আর যদি আপনি রিজার্ভ করে যান সেক্ষেত্রে 50 টাকা দিলেই ওনারা আপনাকে নিয়ে চলে যাবে। আচ্ছা, এই যে সাফারির গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোও কিন্তু একই রাস্তায় ওইখানে নিয়ে যায়। এখানে অনেক বেশি মানুষ ধরে, কিন্তু ভাড়া একই, মানে 10 টাকা মাথা পিছু ভাড়াই পড়বে। আপনাদের যখন ভিড় থাকবে সেই সময় এই সাফারি গাড়িগুলোতে করেও আপনারা যেতে পারবেন ওই অবধি। এত সুন্দর ল্যান্ডস্কেপ আর এত সুন্দর পরিবেশ না, মানে জল পাচ্ছি না, কিন্তু আমাদের এই দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে। এবং যেখানে যাচ্ছি এখানকার স্থানীয় মানুষরা কিন্তু বলছেন শীতকালেও এখানে প্রচুর পর্যটক আসেন, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এত মনোরম যে এখানে আপনি বছরের যে কোনো সময়ই আসতে পারবেন। হ্যাঁ, গরমের সময় আসলে একটু কষ্ট হবে ঠিকই, তবে বর্ষাকালটা এখানে বেস্ট আসার জন্য। মানে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেস্ট টাইম। এই বছর যেহেতু বর্ষাটা একটু দেরিতে আসছে, জুলাই আগস্ট হচ্ছে একদম পারফেক্ট টাইমিং হবে এই সাসারাম ঘুরতে আসার জন্য। যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, রাস্তাটা কিন্তু পাথুরে রাস্তা, অনেকে কিন্তু হেঁটেও যাচ্ছেন। মানে যেহেতু এখন একটু মেঘলা হয়েছে, পুরো রাস্তার বিউটিটাকে এনজয় করতে করতে ছোট্ট একটা ট্রেল
হেঁটেও আপনি চলে যেতে পারেন হাইকিংয়ের মতো। এই অবধি রাস্তার দূরত্ব হচ্ছে 2.25 কিলোমিটার। একদম আমার সামনেই সেই ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। সামনে রাস্তার ডান দিকেই রয়েছে এরকম একটি মন্দির। এখানে অনেক ছোট ছোট বজরংবলী, লক্ষ্মীর মন্দির করা রয়েছে, এখানে আপনারা পুজো দিতে পারেন। আর ঠিক তার সামনে এই যে সবুজ রঙের বাঁধানো রাস্তা, দেখুন অবস্থা, একদমই জল নেই। 180 ফুট ওপর থেকে এখানে জলের ধারা পড়ে, সে জায়গায় 1 ফোঁটা জল নেই, মানে অবিশ্বাস্য ব্যাপার। মাথা পিছু 5 টাকা করে টিকিট কেটে আমরা চলে এলাম এই সাসপেনশন ব্রিজে। বাবা প্রচণ্ড দুলছে, আমার ভয় লাগে, এই সাসপেনশন ব্রিজ মারাত্মক। এই ব্রিজটা দিয়েই আমাদেরকে ঝর্ণার কাছে যেতে হবে। অন্য সময় মানে বর্ষার সময় এখানে দাঁড়ানো যায় না, জলের এত তোড় থাকে, মানে এটা বিশ্বাস করা কঠিন। এটা বিশ্বাস করাই কঠিন যে এইখান থেকে এতটা জল পড়ে। পুরো শুকনো এখন, দেখুন নিচের থেকে কিন্তু নদীও বয়ে যায়, কচ্ছুয়া নদী এর তলা থেকে প্রবাহিত হয়। তোর নিচে এসে এইখানে একটা ছোট্ট যে লেক হয়ে আছে এখন, এইখানে পড়ে নদী হিসাবে বয়ে যায় আমার ডান দিক দিয়ে। তো এখন যেহেতু শুকনো আমরা এখানে দাঁড়াতে পাচ্ছি, আর এই যে ছোট্ট লেকটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু দেখছি অনেকে নেমে স্নানও করছেন আর অনেকে লেকের পাশে বসে রয়েছেন। এখানে অনেকেই স্নান করেন, স্নান করে মহিলাদের ড্রেস চেঞ্জের ব্যবস্থাও এখানে রয়েছে। তবে এই জায়গাটার ল্যান্ডস্কেপটা আর এই যে পাহাড়ের শেপটা এত সুন্দর, কি যে ভালো লাগছে কি বলবো। এই যে এই রাস্তাটা দিয়ে নদী আকারে বয়ে যায় এই জলপ্রপাতের জল। সাসপেনশন ব্রিজটা থেকে নামলেই সামনে এখানে তুতলা ভবানী মন্দিরে যাবার রাস্তা। এখানে যাওয়ার জন্য এই বাঁদিকে জুতো রাখার জায়গা রয়েছে, বিনামূল্যে এখানে আপনারা জুতো রেখে সিঁড়ি ভেঙে এই পাহাড়ের মধ্যে যে অত্যন্ত জাগ্রত প্রাচীন মন্দিরটি রয়েছে সেই মন্দির দর্শন করে আসতে পারেন। মন্দিরের কাছে পৌঁছে অনেক ভক্তকেই দেখলাম আকাশের দিকে দুহাত পেতে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে। যখন 1-2 ফোঁটা জল নিচে পড়ছে, সেই জলকে তাঁরা মায়ের প্রসাদ বলে মনে করছেন এবং সেই ফোঁটা হাতে নিয়ে মাথায় স্পর্শ করছেন এবং ভক্তি ভরে আশীর্বাদ হিসাবে গ্রহণ করছেন। এই দৃশ্য দেখলে বোঝা যায় বিশ্বাসের শক্তি কতখানি গভীর হতে পারে। এই মন্দিরের কাছেই একটি প্রাচীন শিলালিপিও পাওয়া গেছে, যা 12 শতাব্দীর। এটি প্রমাণ করে যে এই স্থানের ধর্মীয় গুরুত্বও বহু পুরনো। তাই তুতলা ভবানী শুধু একটি মন্দির নয়, এটি ইতিহাস, প্রকৃতি এবং মানুষের অটুট বিশ্বাসের এক অপূর্ব মিলনস্থল। আমরা এখন তুতলা ভবানী থেকে যাচ্ছি ইন্দ্রপুরী ড্যামের দিকে। যাবার পথে পথের দুধারে সবুজের সমারোহ, আর সেই সবুজের বুক চিরেই কিন্তু আমরা চলেছি এগিয়ে। এখন ঘড়িতে সময় 4:40, লাঞ্চের সময় অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা কাজের মধ্যে ছিলাম লাঞ্চ করবার সময় হয়নি। এখন লাঞ্চ নিয়ে নিয়েছি, রাস্তার পাশেই একটা হোটেল থেকে নিয়েছি 1 প্লেট চিকেন বিরিয়ানি, সাথে একটা ছোট্ট রায়তা দিয়েছে, আর দইটা আলাদা করে আমি নিয়েছি, একটা টক দই নিয়েছি। আরে বাবা ডিম দিয়েছে। এই বিরিয়ানিটার দাম হচ্ছে 200 টাকা। 2 পিস চিকেন দিয়েছে। আচ্ছা 2 পিস চিকেন আছে আর একটা ডিম আছে। टेस्ट ভালো, लेकिन কলকাতাকে जैसा नहीं है। কলকাতার বিরিয়ানি বেস্ট। খেয়ে নিয়ে সোজা চলে যাব আমরা ইন্দ্রপুরী ড্যামে। আমরা এখন চলে এসেছি ইন্দ্রপুরী ড্যামের একদম কাছে, আর আমার ডান দিকে এই যে জলের ধারা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই বিখ্যাত সোন নদী, যে নদীর ওপরে স্থাপিত হয়েছে ইন্দ্রপুরী ড্যাম বা ইন্দ্রপুরী ব্যারেজ। সাসারাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই ইন্দ্রপুরী ব্যারেজ কিন্তু বিকেলের সময়টা সূর্যাস্তের সময় কাটানোর জন্য অন্যতম প্রধান একটি দ্রষ্টব্য স্থান। এই আমরা ইন্দ্রপুরী ব্যারেজের ওপরে উঠছি। অনেকগুলো লক গেট রয়েছে। বর্ষাকালে যখন এই সোন নদীতে জলের প্রবাহ বেড়ে যায়, জলের তোড় বেড়ে যায়, তখন কিন্তু এই লক গেটগুলোকে খুলে দেওয়া হয় জল ছাড়ার জন্য। এবং এই ব্যারেজটা নির্মাণের মূল উদ্দেশ্যই ছিল এই বিহারের সেচ ব্যবস্থার উন্নতি আর কৃষিকাজে জল সরবরাহ।
1960-এর দশকে, ভাবুন আজ থেকে কতদিন আগে, 1960-এর দশকে নির্মাণ করা এই প্রকল্প কিন্তু আজও পর্যন্ত বিহারের কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এখান থেকে বের হওয়া জল আপনারা ডান দিকটায় দেখালে বুঝতে পারবেন, এই খাল, বিভিন্ন খাল আছে, ছোট ছোট খাল কাটা আছে, সেই খালের মাধ্যমে বিস্তীর্ণ কৃষি জমিতে পৌঁছে যায়। বর্তমানে এই ব্যারেজটি পর্যটনেও একটা গুরুত্বপূর্ণ স্থান নিয়ে ফেলেছে। এই ইন্দ্রপুরী ব্যারেজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছি। একদম এই দিকের যে শেষ প্রান্ত, সেখানে দাঁড়িয়ে এদিকে যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা পৌঁছে যাচ্ছে ঝাড়খণ্ড, আর বাঁদিক দিয়ে এই সোন নদীর ধারাও বয়ে চলেছে ঝাড়খণ্ডের দিকে। আর এখান থেকে কি সুন্দর লাগছে সামনের দৃশ্যপটটা, সেটা একবার দেখুন। প্রায় 1.4 কিলোমিটার লম্বা এই ব্যারেজটি পৃথিবীর দীর্ঘতম একটি ব্যারেজের মধ্যে একটি, এবং মনে করা হয় অনেক সূত্রে যে পৃথিবীর চতুর্থ দীর্ঘতম ব্যারেজ হচ্ছে এই ইন্দ্রপুরী ব্যারেজ। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। আজ দিনের শেষে এই ইন্দ্রপুরী ড্যামে এসে মন ভরে গেল। এখন ঘড়িতে সময় ঠিক 6:25। দাঁড়িয়ে আছি সাসারামের বিখ্যাত একটি মন্দির পাইলট বাবা মন্দিরের সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা শিব মূর্তি রয়েছে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইলট বাবা মন্দির কাম আশ্রম। এরকম একটা অদ্ভুত নাম কেন মনে হতে পারে? আসলে এই মন্দিরটি যিনি নির্মাণ করেছিলেন তার আসল নাম কপিল সিং, যিনি ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন পাইলট। পরবর্তীকালে তিনি আধ্যাত্মিকতায় নিজের জীবনকে উৎসর্গ করেন এবং এই জায়গায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। চলুন এবার মন্দিরের ভিতরে গিয়ে এই মন্দিরটি একটু ঘুরে দেখে নেওয়া যাক। আশ্রমের ভেতরে পা রাখতেই যেন এক অন্যরকম শান্তির অনুভূতি। চারিদিকে নিরিবিলি পরিবেশ, অপূর্ব সুন্দর সব দেবদেবীর মূর্তি, সুন্দরভাবে সাজানো প্রাঙ্গণ আর ধ্যানের আবহ, সব মিলিয়ে জায়গাটা সত্যি মন ছুঁয়ে যায়। ধর্মীয় পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে এখানে এসে যে কেউ কিছুক্ষণ নিরিবিলিতে সময় কাটাতে পারেন। এই মন্দির বা আশ্রমের মধ্যে ঘুরতে ঘুরতে এখানকার বিশেষ আকর্ষণ 80 ফুট উঁচু বুদ্ধ মূর্তির সামনে এসে দাঁড়িয়েছি। এখানে বিভিন্ন মূর্তি রয়েছে এবং এই মূর্তি দিয়েই পুরো পার্কের মতো এখানে তৈরি করা হয়েছে। আর এই হলো বুদ্ধ মূর্তিটি, পদ্মের ওপর বসা বুদ্ধের মূর্তি। এই আজ সারাদিন আমরা যার সাথে ঘুরলাম তিনি হলেন এই অঙ্কিত ভাইয়া, অঙ্কিত গুপ্তা ওনার নাম। আপনারা যদি ওনার সাথে ঘুরতে চান, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যোগাযোগ করে ঘুরতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। আর আজ সারাদিন ঘোরার জন্য আমাদের ভাড়া পড়লো 2800 টাকা। আজ সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি, তাই হোটেলে ফিরে চাউমিন আর চিলি চিকেন দিয়ে ডিনার সেরেই সোজা ঘুম। হ্যালো, আজ 27শে জুন 2026, আর এখন ঘড়িতে সময় ঠিক দুপুর 1:45। এখন আমরা রেডি হয়ে হোটেল আশীর্বাদ ইন্টারন্যাশনাল থেকে চেক আউট করে গাড়ি নিয়ে সোজা চলে যাব করমচাঁদ ড্যামের দিকে। প্রথমে এখন আমরা যাচ্ছি এখানের একদমই পিছনে অবস্থিত শের শাহের সমাধি দেখতে। আজকে কিন্তু আমরা অন্য আরেকজন দাদার সাথে ঘুরছি, সেই দাদার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেবো, ওনার নাম্বার আমি দিয়ে দেবো। এখন দাঁড়িয়ে আছি সাসারামের বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন সম্রাট শের শাহ সুরির সমাধির সামনে। হচ্ছে টিকিট কাউন্টার। এটা যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে, টিকিট পড়লো মাথা পিছু 20 টাকা করে, অফলাইন কাটলে মাথা পিছু 25 টাকা করে টিকিটের ভাড়া পড়বে। আর এই যে পুরো চত্বর, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আপনি 2 হুইলার এবং 4 হুইলার আপনার পার্ক করতে পারেন, তার ভাড়া এখানে দেওয়া রয়েছে। এই যে স্থাপত্যে আমরা এখন প্রবেশ করলাম, এটা কিন্তু শুধু একটা সমাধি নয়, এটা একজন অসাধারণ শাসকের রেখে যাওয়া ইতিহাস। এটাই সম্রাট শের শাহ সুরির সমাধি। জানেন কি, শের শাহ সুরির আসল নাম ছিল ফরিদ খান। এই সাসারামের মাটিতেই তার জন্ম। ছোটবেলা থেকে সাধারণ জীবন কাটানো এই মানুষটাই একসময় নিজের যোগ্যতায় মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেছিলেন।
তার মাত্র 5 বছর শাসনকাল আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উন্নয়ন, ডাক ব্যবস্থা, রুপির প্রচলন, প্রশাসনিক সংস্কার এসবের পেছনে ছিল এই মানুষটির দূরদর্শিতা। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি জীবিত থাকতেই নিজের সমাধি নির্মাণের কাজ শুরু করিয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! 1545 সালে কালিঞ্জর দুর্গ অভিযানের সময় বারুদ বিস্ফোরণে তার মৃত্যু হয়। এরপর তার পুত্র ইসলাম শাহ সুরি এই সমাধির নির্মাণ সম্পূর্ণ করেন। আজ প্রায় 500 বছর পরও বিশাল জলাশয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই সমাধিটি যেন সময়কে চ্যালেঞ্জ জানিয়ে টিকে আছে। লাল বেলে পাথরে তৈরি এই স্থাপত্যে আফগান ও ভারতীয় স্থাপত্য শৈলীর এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়। এবার আমাদের গন্তব্য সাসারাম থেকে প্রায় 50 কিলোমিটার দূরের করমচাঁদ ড্যাম। এই রাস্তায় যেতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতন। চলে এসেছি আমরা করমচাঁদ ড্যামের ওপরে। যে রাস্তা দিয়ে আমরা এলাম সে রাস্তাটা এত সুন্দর। সাসারাম থেকে 50 কিলোমিটার দূরে এই ড্যাম, আর এই হচ্ছে ড্যামের ওপরের রাস্তা। এই রোহতাস জেলার অন্যতম সুন্দর একটা প্রধান আকর্ষণ। এই ড্যামটাকে অনেকে দুর্গাবতী রিজার্ভায়ারও বলে থাকেন, কিন্তু কৈমুর পাহাড়ের কোলে এবং পুরো কৈমুর পাহাড় ঘেঁষেই আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। দেখুন কৈমুর পাহাড় দিয়ে পুরো ঘেরা ড্যামটা, অপূর্ব সুন্দর। ঘড়িতে এখন সময় ঠিক বিকেল 3:45। আমরা এসে পৌঁছলাম সাসারাম থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এখানকার বিখ্যাত করমচাঁদ ড্যাম বা দুর্গাবতী রিজার্ভায়ারে। আর এখন আমরা এই রিজার্ভায়ারের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে যাচ্ছি এখানে বোটিং করতে। আচ্ছা, নৌকা বিহারের জন্য আমাদের টিকিট পড়লো মাথা পিছু 100 টাকা করে। চলে এসেছি আমরা একদম রিজার্ভায়ারের কাছে। এখানে পিছনে দেখতে পারবেন অনেকগুলো বোট রয়েছে। এবারে আপনি এসে এখানে ওপেন বোট যেগুলো রয়েছে সেগুলোতে চলে যেতে পারেন। সেখানে মানুষ অনেক কম ধরবে। আর এখানে একটা 24 জনের শেডওয়ালার বোট রয়েছে, আবার এখানেও একটা বোট চলে এসছে শেডওয়ালা। তো এটা হচ্ছে সম্পূর্ণই আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কিসে ঘুরবেন। 15 মিনিট এই জায়গাটিতে দুর্গাবতী নদীর ওপরে ঘোরাবে। 1966 সালে এই কৈমুর আর রোহতাস জেলায় ভয়াবহ খরার পরে এইখানে এই প্রকল্পটি দুর্গাবতী নদীর ওপরে চালু করার পরিকল্পনা করা হয়, কিন্তু তৎকালীন সময়ে সেটা বন্ধ হয়ে গিয়ে সেটা আবার চালু হয় 1976 সালের 10ই জুন। তৎকালীন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বাবু জগজীবন রাম এটাকে তৈরি করার প্রয়াস করেন। তারপরে বহু বাধা, বহু বিপত্তির পরে একদম সাম্প্রতিককালে 2014 সালে এই ড্যামটি দুর্গাবতী নদীর ওপরে কমপ্লিট করা হয়েছে। এবং এই ড্যামটা পুরো এটা কিন্তু 1.6 কিলোমিটার লম্বা আর 46.3 মিটার উঁচু। যদি আপনারা সাসারাম বেড়াতে আসেন তাহলে এই দুর্গাবতী রিজার্ভায়ারে এসে এখানকার বোটিংটা একদম মিস করবেন না। আপাতত এসে গেছে আমাদের ছাউনিওয়ালা বোট। এখানে 24 জন হলে তারপরেই ছাড়বে। এখানে প্রত্যেকটি সিটে একটি করে লাইফ জ্যাকেটও দেওয়া রয়েছে। 5:20 শুরু হলো আমাদের বোটিং। বোট পুরো ফুল হয়ে গেছে, সকলেই লাইফ জ্যাকেট পরে নিয়েছে। এখানে বাচ্চাদের জন্য আলাদা লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে। ইন্দ্রপুরী নদীর বুকে বোটিংয়ের এই অভিজ্ঞতাটা যেন আমাদের পুরো সফরকে একটা অন্য মাত্রা দিল। চারদিকে শান্ত জলরাশি, দূরে সবুজ পাহাড় আর অস্তগামী সূর্যের সোনালি আলো নদীর জলে এক অপূর্ব প্রতিচ্ছবি তৈরি করেছে। এমন মুহূর্তগুলো ক্যামেরায় যতটা ধরা যায়, বাস্তবে তার সৌন্দর্য অনুভব করা যায় আরও অনেক বেশি। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। আজ দিনের শেষে সাসারাম ট্যুরের শেষে এসে এই করমচাঁদ ড্যাম আমাদের মন ভরিয়ে দিয়েছে। আর আপনাদের কেমন লাগলো আমাদের এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে নেবেন সকলের সাথে। আমাদের পরিবারের সাথে থাকবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব, যেখানে প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় নতুন একটি করে ভ্রমণ কাহিনী নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।